আসসালামু আলাইকুম। নূর অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইংলিশ গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। এই রাইট ফর্ম অফ ভার্ব জানতে হলে আমাকে জানতে হবে ভার্বের বিভিন্ন রূপ নিয়ে। আমরা জানি ভার্বের বিভিন্ন রূপ আছে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব প্লাস আইএনজি যোগ, ভার্ব প্লাস এস বাই এস, এরকম বিভিন্ন রূপ সম্পর্কে আমাকে জানতে হবে। এখন আসি তাহলে দেখি ভার্বের বিভিন্ন রূপ কি কি। ভার্বের বিভিন্ন রূপ হচ্ছে ভার্ব 1। ভার্ব 1 এর মধ্যে কি কি আছে? যেমন গো, প্লে, ইট, এই গো, প্লে এগুলো হচ্ছে কি ভার্ব 1। এখন আসি ভার্ব 2। ভার্ব 2 হচ্ছে উই, ওয়েন্ট, প্লেড, ইট। এখন আসি ভার্ব 3। ভার্ব 3, তাহলে ওয়েন্টের ভার্ব 3 হচ্ছে গন, গন, প্লেড, ইট, ভার্ব প্লাস আইএনজি, গোয়িং, প্লেয়িং, ইটিং। এখন দেখি ভার্ব প্লাস এস বা ইএস, প্লাস এস বা ইএস। আমাকে এই রাইট ফ্রম ভার্ব জানতে হলে এই ভার্বের বিভিন্ন রূপ সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্ব খুব সহজেই বুঝতে পারবো। এখন আসি, আমরা সবাই এগুলো নোট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আসি, কখন আমার ভার্ব 1 হবে। আমরা তো ভার্বের বিভিন্ন রূপ সম্পর্কে জানলাম, এখন আমরা দেখব কখন আমার ভার্ব 1 হয়। তাহলে কি ভার্ব 1, আমরা জানি আমাদের 24টা অক্সিলারি ভার্বের মধ্যে 9টা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের কি কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এই 9টা মডাল ভার্বের পরে সবসময় ভার্ব 1 হবে। যেমন কি কি মডাল ভার্ব গুলো? শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এই 9টা মডাল ভার্বের পরে সবসময় ভার্ব 1 হবে। আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিতেছি আপনাদের। যেমন আই কুড সলভ দ্য প্রবলেম। এখানে দেখেন, এখানে কুড কি? কুড হচ্ছে আমার মডাল ভার্ব, এর জন্য এরপরে কি দিছে? ভার্ব 1। বুঝতে পারছি এখন? এখন আসি, যদি আমার প্রিপজিশনের পরে টু থাকে, প্রিপজিশনের পরে টু থাকলে এর পূর্বে সবসময় ভার্ব 1 হবে। প্রিপজিশনের পূর্বে, প্রিপজিশন কি? টু একটা প্রিপজিশন, এই টু থাকলে এর পরে সবসময় ভার্ব 1 হবে। তাহলে একটা উদাহরণ দেই।
I went to go there. এখানে কি টু হচ্ছে প্রিপজিশন, এর জন্য এর পূর্বে কি দেওয়া হয়েছে ভার্ব ওয়ান। বুঝতে পারছি। এখন আসি, আমরা জানি ডু ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যে তিনটা হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব গুলো কি কি? ডু, ডাস, ডিড। এই ডু, ডাস, ডিড এর পরে সবসময় ভার্ব ওয়ান হবে। এখন একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। যেমন আই ডিড নট গো দেয়ার। এখানে ডিড কি? ডিড হচ্ছে ডু ভার্ব। আমরা কি বলেছি? ডু ভার্বের পরে সবসময় ভার্ব ওয়ান হয়। তাহলে ডু ভার্বের পরে কি দিয়েছে? গো। গো কি? ভার্ব ওয়ান। তাহলে আমরা বুঝতে পারছি কখন আমাদের ভার্ব ওয়ান হয়। এখন আসি কখন আমার ভার্ব টু হবে। ভার্ব টু, ভার্ব টু শেখার আগে আমরা শিখবো ভার্ব থ্রি কখন হবে। আমরা যদি ভার্ব ওয়ান, ভার্ব থ্রি, ভার্ব প্লাস আইএনজি যোগ, ভার্ব প্লাস এস বাই এস এগুলো কমপ্লিট করতে পারি, আমাদের টুটা অটোমেটিকলি আমাদের সামনে এসে যাবে, তখন আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এর জন্য আমরা এখন ভার্ব টু না শিখে ভার্ব থ্রিটা শিখবো। তাহলে ভার্ব থ্রি কি? ভার্ব থ্রি আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট। এই কয়টা ভার্বের ওয়ার্ডের পরে সবসময় ভার্ব থ্রি হবে। তাহলে কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট। এই কয়টা ভার্বের পরে, এই কয়টা শব্দের পরে সবসময় কি ভার্ব ওয়ান হবে। বুঝতে পারছি। এখন আছে একটা উদাহরণ নিয়ে, যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক। আমি ভুলে করে ফেলেছিলাম ভার্বের ওয়ানের কথা। না, এই কটা ক্ষেত্রে সবসময় ভার্ব থ্রি হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট। এই কটা শব্দ থাকলে আমাকে বুঝে নিতে হবে এরপরে সবসময় ভার্ব থ্রি হবে। বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন আমি এখানে উদাহরণ দিচ্ছি একটা, দেখেন আই হ্যাভ। এই হ্যাভটা কি? হ্যাভটা এইগুলোর মধ্যে আসে না, তাহলে এরপরে কি হবে? ভার্ব থ্রি। দেখেন এরপরে ভার্ব থ্রি বসানো হয়েছে। বুঝতে পারছি। এখন আসি, যদি প্যাসিভ থাকে, যদি প্যাসিভ সেন্টেন্স থাকে, প্যাসিভ সেন্টেন্স চিনার উপায় কি? আমরা প্যাসিভ সেন্টেন্স চিনেছি যে যে বাক্যের মধ্যে এরকম আপনার ভার্বের কাজ সাবজেক্ট করে না, তাহলে আমাকে বুঝতে হবে এটা প্যাসিভ বাক্য। এবং বা এর পূর্বে অবজেক্ট থাকে, বা এর পূর্বে অবজেক্ট থাকলে আমাকে বুঝতে হবে এটা প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসের পূর্বে সবসময় ভার্ব থ্রি হবে। বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন দিয়ে আমি একটা উদাহরণ দিলেই আপনারা সহজে অনেক বুঝতে পারবেন। এখন আসি, যদি আমাদের থাকে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ডান বাই মি। আমরা প্যাসিভ বাক্যের মধ্যে কি বলেছিলাম? প্যাসিভ বাক্য চেনার উপায় হচ্ছে বাই এর পরে অবজেক্ট থাকে। তাহলে এখানে বাই আছে না, বাই পরে কি অবজেক্ট আছে, তাহলে কি এটাকে আমাকে বুঝতে হবে এখানে ভার্ব থ্রি হবে। তাহলে এখানে ভার্ব কি থ্রি পাইছি না, তাহলে আমাকে এটা বুঝতে হবে এটা ভার্ব থ্রি। এখন আসি ভার্ব প্লাস আইএনজি কখন হবে। এখন আসি কখন আমার ভার্ব প্লাস আইএনজি হবে। দেখেন, যদি আমার এরকম থাকে যে আমাদের প্রিপজিশন আছে কিন্তু প্রিপজিশনে টু নাই, টু বাদে প্রিপজিশনের যতগুলা শব্দ থাকবে
তার পূর্বে আইএনজি যোগ হবে। এবং আমাদের একটা বাক্যের মধ্যে যদি একাধিক ভার্ব থাকে তাহলে আমাকে একটা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। যদি আমাদের বাক্যের মধ্যে এমন আসে যে একটা বাক্যে আইএনজি দেওয়া আছে কিন্তু পরে একটা এই যে প্রশ্ন আছে যে একটা আইএনজি দেওয়া আছে ভার্বের মধ্যে, তার আরেকটা কি হবে? আরেকটা হবে সবসময় ভার্ব ওয়ান। যদি আরেকটা কোনো আইএনজি না দেওয়া থাকে, যেমন ভার্ব দুইটা আছে একটা আইএনজি দেওয়া নাই, তাহলে কি আমাকে ধরে নিতে হবে ওইটার উপরে সব সময় আইএনজি যোগ হবে। বুঝতে পারছি ইনশাল্লাহ? যেমন আমি ধরে নেই লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি এখানে মূল ভার্ব কি ইজ, এরপরে আছে কি লার্নিং, তার লার্নিং হলো আইনজি যোগ করা হয়েছে। বুঝতে পারছি আমরা? যদি দুইটা ভার্ব থাকে তাহলে একটা ভার্বের শেষে আমাকে আইনজি যোগ করতে হবে, তাহলে আমাদের সমাধানটা সঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি সকলে বুঝতে পারছেন। এখন আসি, আমরা বলেছিলাম ভার্ব টু সবসময় কি আমরা তখন না লেখার কারণ হচ্ছে একটাই, যদি আমাদের এরকম সেন্টেন্স থাকে সেন্টেন্সে আমাকে বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্স বলেছে নাকি পাস্ট টেন্স বলেছে। যদি পাস্ট টেন্স বলে তাহলে আমাকে দেখতে হবে আমরা যে কয়টা উদাহরণ এখন থেকে দিয়েছি সবগুলোর মধ্যে যদি মিল থাকে তাহলে আমরা এটাই দিব, আর যদি মিল না থাকে তাহলে সব সময়ের জন্য ভার্ব টু হবে। এর জন্যই এটা বোঝানোর ক্ষেত্রেই আমি ভার্ব টুটা সবার পরে দিলাম, জানলে আপনারা সহজেই বুঝতে পারেন। তাহলে ভার্ব টুর উদাহরণ কি? যদি কোনো বাক্যের মধ্যে বাক্য দেওয়া থাকে, যেমন যে বাক্যটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট কোনো কিছু না, যদি পাস্ট টেন্সে থাকে, যদি বাক্যটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমাকে দেখতে হবে আমি যে উদাহরণগুলো দিলাম এই উদাহরণের সাথে মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে ভার্ব টু হবে, আর যদি মিল থাকে তাহলে আমরা যে উদাহরণগুলো পড়ছি ওই অনুযায়ী ভার্ব ওয়ান হবে, ভার্ব থ্রি হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ভার্বের সাথে এস বাই এস এইগুলো যোগ হবে। আশা করি সকলে বুঝতে পারছেন।